তো আজকে আমরা যেটা পড়বো, আমরা বেশ কিছু যোগ নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেই যোগ এবং ডিনায়াল, এই শব্দটা আপনার কাছে একটুখানি নতুন, আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। ডিনায়াল মানে হচ্ছে গিয়ে যারা ডিনাই করে, যেখান থেকে আমরা পাই যে নকারাত্মক গ্রহ বা যোগ। নকারাত্মক মানে হচ্ছে গিয়ে যেখান থেকে নেগেটিভ ইম্প্যাক্ট আসে। ধরুন আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ সে কিছুতেই চাকরি ঠিকঠাক করে স্টেবল রাখতে পারছে না। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, রিসেন্টলি আমরা ফেসবুকে কিছু ভালো পোস্ট শেয়ার করছি। তো আমার যে ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজ না, আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা, ওটাকে আপনারা একটুখানি ইয়ে করে রাখবেন। কি বলে ওটাকে, লাইক টাইক ফলো টলো যা হয় কিছু একটা করে রাখবেন। মাঝে সাঝে দেখবেন ওখানে আমি হিজ অ্যাস্ট্রোলজার্স ডায়েরি বলে একটা স্পেসিফিক ইয়ে করি। যেমন আমি এর আগে দিয়েছিলাম একটা এইচআইভি রোগীর বার্থ চার্ট। তো এইরকম চার্ট জেনারেলি পাওয়া যায় না, আমি প্রথম আমার এই 23 বছরের ক্যারিয়ারে আমি প্রথম পেলাম। তো সুতরাং ওই রকম এগুলো আর কি সত্যি সত্যি সংগ্রহে রাখার মতন জিনিস। তো আপনারা আমার ফেসবুক পেজটা একটুখানি ওটাকে খেয়াল রাখবেন, যে ওখানে বেশ কিছু পোস্ট আসে, কিছু হাতের ছবি, এগুলো সত্যি সত্যি একদম মানে অসাধারণ। আর স্যার ওটা কি লিখতে হবে? আপনার নাম লিখলেই চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, আমার নামে, আমার ফেসবুক। আচ্ছা, আমি লিখি তো। শান্তনু বিমল দে। ও, শান্তনু বিমল দে। হ্যাঁ, বিমলটা কি মানে বুঝলাম না স্যার। বিমলটা হচ্ছে উনি আমার বাবা। ও ও, আচ্ছা। হ্যাঁ, শান্তনু বিমল দে আসলো। আসার পরে হ্যাঁ, আপনি যে মাইকে কথা বলছেন একটা এরকম ধরনের ছবি তো ফলো। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে কি ফলো। আপনারা একটু দেখবেন, ওইখানে আমি বেশ কিছু চার্ট পোস্ট করি। আচ্ছা। ওই চার্ট গুলো খুবই হুম, ভালো চার্ট। বাহ, আমি দেখছি, তাই তো। হুম, তো আজ একটু হাতের ছবি পোস্ট করি। মেইনলি ওটা হচ্ছে কি আমাদের কাছে যে ক্লায়েন্টসরা আসে তাদের থেকেই ডেটা নিয়ে সেগুলোকে আমি পোস্ট করি। স্যার আমার হাতে ছবি তো দিলে ওটা নিয়ে একটু আলোচনা করা যাবে? হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে মানুষজন যে ছবিগুলো দেয় সেই ছবি আলোচনা করার মতো কন্ডিশনে থাকে না। তো আমি যদি ভালো করে তুলে দিই আপনি আলোচনা করে দিতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই করে দেবো। ঠিক আছে, আপনি বলুন কবে দেবো। আচ্ছা, তো আমরা একটা লগ্ন বানাই। মিথুন হচ্ছে আমাদের লগ্ন। ব্যাস, এবার দেখুন লগ্নটা দেখা যাচ্ছে কি। দেখা যাচ্ছে স্যার। হুম। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার আমরা আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কম্বিনেশন। আমরা গ্রহ ভাব এদের কারকত্ব মোটামুটি শিখতে পেরেছি। এবার এই গ্রহ ভাব এগুলোর কম্বিনেশন করা, সেটা কিভাবে করব আমরা কোনো একটা ঘটনা সাপেক্ষে, সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা একদিনে বোঝার বিষয় নয়, আপনারাও বুঝতে পারবেন না, আমরাও কোনো কালে বুঝতে পারিনি। তো কয়েকবার এই একই জিনিস বারবার কানের মধ্যে শুনতে শুনতে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, একজন মানুষ আপনাকে এসে প্রশ্ন করলো যে দেখো তো আমার ব্যবসা হবে কিনা। তো আপনি ব্যবসা হবে কিনা
এইটা বুঝবার জন্য কি দেখবেন? আমরা কি দেখবো? ব্যবসা হবে কিনা এটা দেখবার জন্য আমরা কি দেখবো? কি হলে ব্যবসা হতে পারে? তো কেউ কি একটু বলবেন? সেকেন্ড হাউসকে দেখবো আর টেন্থ হাউসকে দেখবো স্যার। তাহলে সেভেন্থ হাউসকে আমরা দেখবো আর টেন্থ হাউসকে দেখবো, এই তো? আর কেউ কিছু বলবেন? স্যার 2, 7 আর 11 ভাব দেখবো। দুইকে দেখবো, সাতকে দেখবো, আর 11কে দেখবো। আর কেউ কিছু? শোনা যাচ্ছে? সভা বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি 2, 7 আর 10। দুইকে দেখবো, সাতকে দেখবো, আর 10কে দেখবো। স্যার 2, 7, 11-র সঙ্গে থার্ড হাউসকেও দেখবো। আচ্ছা, তাহলে 2, 7, 11-র সঙ্গে থার্ড হাউসকেও দেখবো। আর আচ্ছা, এটাই হবে। প্রথমে হচ্ছে গিয়ে 7 আর 10। 7, 10 কানেক্টেড হলে ব্যবসা হতেই পারে। তার ব্যবসা, ব্যবসা মানে হচ্ছে বিনিময়, দিব আর নিব, দেবো আর নেবো। কি দেবো? জিনিস দেবো আর পয়সা নেবো। স্বপ্নদীপ বলো ভাই। এর সাথে সাথে 9, 10, 11 কানেকশন হতে পারে। সাতের সাথে 9, 10, 11-র কানেকশন, ঠিক আছে। লগ্নর সাথে 3, 7, 11। ওরে বাবা, এত কিছু! মানে একের সাথে 3, 7, ঠিক আছে, অনেক কম্বিনেশন পেয়ে গেছে। তাহলে 7 আর 10-এর কম্বিনেশনে ব্যবসা হতে পারে। এই মানুষটার যে কর্মা, কাজ, পেশা, প্রফেশন, সেইটা হচ্ছে বিনিময়, দেয় আর নেয়। তাহলে এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ব্যবসা পেশাটা পাবো, অবশ্যই পাবো। কিন্তু এই পেশা যে ব্যবসা হবে, তাতে আয় হচ্ছে না। তাতে কিন্তু লোকটার আয় হচ্ছে না, কারণ 11 নম্বর ঘরটা কানেক্টেড নেই। তাহলে পরের বর্জন বলেছেন 2, 7, 11, 3। তাহলে 2, 7, 11, 3, এটাতে আমাদের 7, 11 কানেকশনে ব্যবসা করে আয় হচ্ছে। সেখান থেকে 2, 4 পয়সা থাকছেও। সেকেন্ড হাউসে কিছু টাকা পয়সা থাকছেও। আর 3 নম্বর হচ্ছে কানেকশন, কানেক্টিভিটি, যোগাযোগ, এই সমস্ত। তাহলে 3 নম্বর ঘরটা কানেক্টেড হওয়ার কারণে কাস্টমারও বাড়ছে। তাহলে মোটামুটি 2, 7, 11, 3 এটা ব্যবসার জন্য সাফিসিয়েন্ট কন্ডিশন, এতে ব্যবসা করা যাবে। 2, 7, 10 অবশ্যই ব্যবসা করা যাবে। তাহলে দুই মানে হচ্ছে নিজের টাকা, নিজের পুঁজি, সেখান থেকে কিছুটা নিলাম, নিয়ে ব্যবসা শুরু করলাম, মানে 7 নম্বর ঘরে গেলাম, এবং এই ব্যবসাটাই আলটিমেটলি আমার পেশা হয়ে দাঁড়ালো, মানে 10। কিন্তু এখানে খুব একটা আয় হলো না। কেন আয় হলো না? কারণ এখানে 11 নম্বর ঘরটা নেই। 11 নম্বর ঘরটা থাকলে একটু আয়টা ভালো হতো। সাকসেসের জন্য 11 নম্বর ঘরটার প্রেজেন্স জরুরি। ব্যবসা করতে একটা পুঁজি লাগে, তো সেই পুঁজিটা আমাদের জেনারেলি 2 নম্বর ঘর। তারপরে 7, 9, 10, 11, এটা ঠিক আছে, কিন্তু এখানে একটু আমাদের 2 নম্বর ঘরটাও দরকার ছিল। তাহলে এখানে 2 নম্বর, 2, 7, 9, 10, 11 তাদেরকে আমরা নিলাম। বেশ, থাকলো। এবার পরের পয়েন্ট এসছে 1, 3, 7, 11। এটা বেসিক্যালি ব্যবসা করার জন্য ঠিক আছে, কিন্তু এখানে দুইটাকেও আমাদের লাগবে। আর 1 নম্বর ঘর তো সব জায়গাতেই লাগে। 1 নম্বর ঘর ছাড়া তো বেসিক্যালি কোনো কাজকর্মই আমরা করতে পারবো না। তাহলে এইভাবে আমাদের কম্বিনেশন গুলোকে দাঁড় করাতে হবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কিছু সাপোর্টিভ প্ল্যানেটারি কম্বিনেশন চাই, যার জন্য আলটিমেটলি ব্যবসাটা জমবে। যেমন আমরা দেখলাম যে এইখানে কানেকশনটা এরকম হয়েছে। ধরুন
বৃহস্পতি এখানে রয়েছে আর মঙ্গল এখানে রয়েছে। সপ্তমপতি সপ্তমপতি বৃহস্পতি দ্বিতীয় বসেছে। দ্বিতীয় বসে তার সঙ্গে একাদশপতির সম্পর্ক হয়েছে। তাহলে এখানে আমাদের সম্পর্কটা কি হলো? 2, 7, 11। কানেকশনটা লক্ষ্য করুন, আর দেখাই। তাহলে এখান থেকে দ্বিতীয় বসে সপ্তমপতি 11 নম্বর ঘর, 11 নম্বর ভাবের অধিপতিকে দেখছে, বৃহস্পতি দশমকে দেখছে। তাহলে এই যে সপ্তমপতি বৃহস্পতি সে 11 নম্বর ঘরের অধিপতিকে দেখছে, খুব ভালো করে বুঝবেন। এতে কিন্তু এই মানুষটার ব্যবসাটা ভালো হওয়ার কথা ছিল, কিন্তু ব্যবসাটা ভালো হবে কি? একদম হবে না। কেন হবে না? কারণ এই ক্ষেত্রে একাদশপতি অষ্টমে গিয়ে উপস্থিত হয়েছে। সপ্তমপতি দ্বিতীয় বসেছে, ঠিক কথা, কিন্তু সপ্তমপতি সপ্তমের অষ্টমে। 7 থেকে গুনুন, 7 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সপ্তমপতি সপ্তমের অষ্টমে গিয়ে বসেছে, এবং তার কারণে এখানে ব্যবসা কিন্তু জমবে না। আর একাদশপতি সে অষ্টমে গিয়ে বসেছে, এই ব্যবসা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, কারণ এই ব্যবসার মধ্যে ক্লোজলি অ্যাসোসিয়েটেড হয়েছে অষ্টম ভাব। তাহলে এখানে অষ্টম ভাবটা ঘনিষ্ঠভাবে কানেক্টেড হওয়ার জন্য, অষ্টম ভাবটা ক্লোজলি কানেক্টেড হওয়ার জন্য, একাদশপতি অষ্টমে চলে আসার জন্য আলটিমেটলি সাকসেসটা কিন্তু পিছিয়েছে। এবার দেখুন, এইবার হচ্ছে গিয়ে আমরা কম্বিনেশনটাকে একটু চেঞ্জ করছি। কম্বিনেশনটা কিভাবে চেঞ্জ করছি? এই বৃহস্পতিকে আমি এখানে দিচ্ছি। বৃহস্পতি কিন্তু আগের বার তুঙ্গ ছিল, কিন্তু এবার সপ্তমপতি কোথায় গেল? সপ্তমের পঞ্চমে। আমরা ভাব বিচারের নিয়মাবলী করিয়েছিলাম আপনাদের ক্লাসে, নিশ্চয়ই মনে আছে। ভাবপতি ভাব সাপেক্ষে কোথায় অবস্থান করে রয়েছে, ভাবপতি লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করে রয়েছে। তাহলে এখানে সপ্তমপতি সরাসরি সপ্তমপতি একাদশে গিয়ে বসেছে, কিন্তু একাদশপতি অষ্টমে আছে। এবার কিন্তু ব্যাপারটা খুব একটা জমলো না। জমলো না কেন? কারণ হচ্ছে গিয়ে সাকসেস, আয়, উন্নতি, গ্রোথ, সাফল্য, আয়, উন্নতি, গ্রোথ যে দেবে সেটা হচ্ছে মঙ্গল। সে গিয়ে বসেছে কোথায়? সে গিয়ে বসেছে অষ্টমে। তাহলে এই যে অষ্টমে মঙ্গল গিয়ে বসলো, তার ফলে কি হলো? তার ফলে তার আয় বাণিজ্য অটোমেটিক্যালি কমলো। যতই বৃহস্পতি আয় বাড়াক না কেন, মূল যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে একাদশপতি, সে অষ্টমগত হয়েছে, সে তুঙ্গ। তুঙ্গ হওয়া সত্ত্বেও তার কিন্তু টাকা সাপোর্ট দিতে পারছে না। কি হচ্ছে বা কি হতে পারে? প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে এই মঙ্গল কোনো লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, সেই লোনের টাকা মেটাতে মেটাতে খরচা হয়ে যাচ্ছে, এটা হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে? টাকা আসছে, কিন্তু কোনো না কোনো ভাবে জিনিসপত্র ইন্টারনাল ড্যামেজ হচ্ছে। যেমন ধরুন, আয় তো হচ্ছে, কিন্তু সেই ব্যবসার জিনিসপত্রগুলো হতে পারে ইঁদুরে খেয়ে নিচ্ছে, ফুডের বিজনেস করছে, জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ইনকাম হয়েও সেই ইনকামটা সাফিসিয়েন্টলি গ্রো করছে না, থেমে থাকছে, আটকে যাচ্ছে। এই কম্বিনেশন এখানে আমরা বারবার দেখতে পাবো। এবার এই মঙ্গলকেই আমরা আরেকটা কন্ডিশনে লাগিয়ে দিচ্ছি। এই মঙ্গল একাদশপতি, সেই ঘরটাতে রয়েছে। আর
এখানে শুক্র রয়েছে। এইখানে অবস্থান করে রয়েছে শুক্র। এবার কম্বিনেশনটা দেখুন। এবার মঙ্গল, যে কিনা একাদশপতি, সে পঞ্চমে এসে বসেছে। পঞ্চমে এসে বসে সপ্তপতির সঙ্গে ডিরেক্টলি দৃষ্টি বিনিময় করেছে। এখানে শুক্র থাক বা না থাক, শুক্র থাকাটাতে পরে আসছি। যদি শুক্র এখানে নাও থাকে, এখানে সরাসরি মঙ্গল আর বৃহস্পতির মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে। এইটা সাফিসিয়েন্ট কম্বিনেশন, এই মানুষটার ব্যবসাটা খুব ভালো হবে। এইবার যদি এরকম দেখতে পাওয়া যায় যে শুক্র সে এই ঘরটাতে রয়েছে, তাহলে এখানে একটা পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় হয়েছে। কিরকম? এখানে বৃহস্পতি এই ঘর থেকে এখানে এসছে মঙ্গলের ঘরে, মঙ্গল এখান থেকে শুক্রের ঘরে, আর শুক্র এখান থেকে বৃহস্পতির ঘরে। তার মানে এই প্রত্যেকের মধ্যে একটা পর্যায়ক্রমিক ক্ষেত্র বিনিময় এরকম তৈরি হয়েছে, এবং এর ফলে এই গ্রহযোগটা অত্যন্ত বলবান হয়েছে। এবং এই, থেকে কি স্যার হ্যাঁ, এই বিপরীত রাজযোগ বলবো আমরা? বিপরীত না, রাজযোগ না, বলবো? না, বিপরীত রাজ্যকে আসছি। এই এই যে কম্বিনেশন তৈরি হলো, এর ফলে কি হলো? মঙ্গল, শুক্র, বৃহস্পতি এরা প্রত্যেকে হিউজ পাওয়ারফুল হলো, এবং এই মানুষটা ব্যবসায় প্রচুর টাকা উৎপাদন করতে পারবে। এর ডিজায়ার, এর ইচ্ছা, সেই ব্যাপারগুলোই হবে হচ্ছে গিয়ে মানি মার্কেট, মানি ওরিয়েন্টেড। যে টাকা 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 টাকা, এবং সেই টাকায় আয় করতেও পারবে, ব্যবসা করবে, প্রচুর টাকা আয় করতে পারবে। কুণ্ডলিতে শুক্র বলবান থাকা ইটসেলফ একটা খুব স্ট্রং যোগ। তো সেই ক্ষেত্রে এইটা একটা অসাধারণ যোগ তৈরি তৈরি হয়েছে। তাহলে আগেও মঙ্গল বৃহস্পতি যোগ ছিল, কিন্তু সেখানে কানেক্টেড ঘর ছিল অষ্টম, 8 নম্বর ঘরটা কানেক্টেড হয়েছিল। কিন্তু এখানে মঙ্গল বৃহস্পতি যোগ তৈরি হয়েছে, এখানে 5-11 কানেক্টেড। এর ফলে কিন্তু সাকসেস রেট, গ্রোথ রেট, এটা অনেকটাই বাড়বে, এবং ভালো প্লেসমেন্টের জন্য ভালো, আহ এই যে ক্ষেত্রগুলোর মধ্যে ভালো মুভমেন্ট হচ্ছে, তার জন্য এখানে গ্রোথ রেট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে স্যার অষ্টমে কোনো গ্রহ না থাকাই তো ভালো হিসেব মতো। অষ্টমে গ্রহ থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, বলছি। আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, আমরা লগ্নটাকে সবসময় খুব মানে পাওয়ারফুল করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে কি প্রত্যেকটা ব্যক্তির লগ্নের যে স্টোন সেটা সে পড়তে পারে, যদি অষ্টমপতি বা ষষ্ঠপতি না হয়? আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি। তাহলে প্রথম যোগ হচ্ছে বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগের মধ্যে 3টে সাবযোগ আছে। একটা হচ্ছে সরল, অমল, বিমল। এই যোগগুলোতে কি হচ্ছে? ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ দুস্থান ভাবের অধিপতিরা, তারা যদি দুস্থানে অবস্থান করেন, তাহলে তাকে বলা হচ্ছে বিপরীত রাজযোগ। কনসেপ্টটা এরকম যে ঘরের যে নোংরা, সেই নোংরাটা রাখবো কোথায়? ডাস্টবিনে। তাহলে গন্ধ কম হবে। ঘরের যে নোংরা, সেটা যদি ডাস্টবিনে থাকে, তাহলে গন্ধটা কম হবে। এরকম টাইপের কনসেপ্ট ব্যাপারটা। যে অশুভ গ্রহগুলো, তারা যদি অশুভ স্থানে থাকে, তাহলে শুভ ঘরগুলো পীড়িত হবে না, বা শুভ ক্ষেত্রগুলো ডিস্টার্ব হবে না। তাহলে এক্ষেত্রে শুভ ক্ষেত্রগুলো শুভ ক্ষেত্রের মতো রেজাল্ট দেবে, আর অশুভ দিকগুলোকে আলাদা করে সরিয়ে রেখে দেওয়া হবে। তাহলে এই যোগের নাম হচ্ছে বিপরীত রাজযোগ। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে গিয়ে জাতক প্রচুর পরিশ্রম করে, এবং পরিশ্রম করে জীবনে এস্টাবলিশড হয়। সবচেয়ে বড় এর আউটপুট কি? মেইনলি বিয়ের পরে, বিবাহ পরবর্তী জীবনে পার্টনারের মাধ্যমে, বা বিয়ে হয়ে যাওয়ার পরে, বা কোনো পার্টনারশিপ, কোনো একটা ঘনিষ্ঠ পার্টনারশিপ, সেখান থেকে হচ্ছে গিয়ে এদের প্রফিট বাড়তে দেখতে পাওয়া যায়। এদের জীবনে উন্নতির সুযোগ এটা বাড়ে, সেটা এই ধরনের কোনো সম্পর্ক থেকে বা সম্পর্কের মধ্য থেকে বাড়তে দেখতে পাওয়া যায়।
বিপরীত রাজযোগ পরিষ্কার হলো। তার বিপরীত রাজযোগ তো একটা গ্রহ আরেকটা গ্রহের সঙ্গে মানে স্থান বিনিময় করবে। আপনি যেটা বললেন 6, 8, 12 যে গ্রহগুলো সেগুলো যদি সেইখানেই থাকে তাহলে না সেটাকে না, বলছেন আপনি বিপরীত রাজযোগ। দুস্থানপতি হ্যাঁ। দুস্থানগত হলে তাকে বিপরীত রাজযোগ বলে। দুস্থানপতি যেমন ধরুন শনি, শনি এই কুণ্ডলিতে শনি তিনি হচ্ছে গিয়ে এখানে রয়েছেন। অষ্টম অষ্টমপতি শনি তিনি দ্বাদশে অবস্থান করে রয়েছেন। তাহলে এবার এটা হলো গিয়ে বিপরীত রাজ্য। ধরুন আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা উম মঙ্গল সে পঞ্চমে রয়েছে, মঙ্গল পঞ্চমে না থেকে আগের ঘরটার মতন কম্বিনেশনে রইল। এটা হচ্ছে ষষ্ঠপতি, সে অষ্টমগত হয়েছে, এটা হচ্ছে বিপরীত রাজ্য। পরিষ্কার হলো? এটা কি সরল? হ্যাঁ স্যার পরিষ্কার হলো, এটা কি সরল বিপরীত রাজযোগ? না না, আপনারা আপনি বলেন বিপরীত তিন রাজযোগের রকম। মধ্যে তিনটে ভাগ আছে। একটা হচ্ছে সরল আচ্ছা। যোগ, একটা হচ্ছে অমল যোগ, আর একটা হচ্ছে বিমল যোগ। এই তিনটে যোগ যুক্ত হয়ে তৈরি হয় যা, তার নাম হচ্ছে বিপরীত রাজযোগ। আপনাদের সরল অমল বিমল কিছু মনে রাখতে হবে না, আপনারা শুধু মাথায় আচ্ছা। রাখবেন দুস্থানপতি দুস্থানগত হলে, দুস্থানপতি মানে 6, 8, 12 অধিপতি, তারা দুস্থানগত হলে সেটা হচ্ছে বিপরীত রাজযোগ। কিন্তু এখানে একটা কনফিউশন আছে। কনফিউশনটা কি? এই যে প্রথমটাতে আমরা দেখালাম শনি অষ্টমপতি, সে হচ্ছে গিয়ে দ্বাদশে গিয়ে অবস্থান করেছে। এবার এই যে শনি অষ্টমপতি হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার নবমপতিও। কারণ নবমপতি দ্বাদশে গিয়ে বসা, এটা তো শুভ যোগ নয়। নবমপতির একটা ভালো করে বসা উচিত ছিল। তাহলে স্যার অষ্টমপতি। যদি দ্বিতীয় বসে তাহলে কি হবে? আচ্ছা, প্রথম একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, আমি কথা বলার মধ্যে শ্বাস নিতে গেলেও যদি আপনারা তার মধ্যে কথা বলেন, তাহলে সেই কথা শুনবার জন্য আর পরের দিন লোক থাকবে না। দ্বিতীয় থাকলে অনেক কিছু হতে পারে। আমরা কুণ্ডলী বিচার করব সম্পূর্ণ হওয়ার পরে। আমরা তো পড়ছি বিপরীত রাজ্য, তাহলে দ্বিতীয় আসবে কেন? এই বেসিক কনসেপ্ট গুলো তো বুঝতে হবে। যখন পড়ছি বিপরীত রাজ্য, সেখানে আপনি দ্বিতীয় নিয়ে আসছেন। অস্থির চিত্ত হলে তো জ্যোতিষ শিক্ষা করা যাবে না। আপনারা দেখবেন আমি কালকে বরাহমিহিরে জ্যোতিষ হওয়ার জন্য যে কম্বিনেশন গুলো, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো একটুখানি দেখবেন। তাহলে এই ক্ষেত্রে যেটা সমস্যা হবে, নবমপতি শনি তিনি যখন দ্বাদশ ভাবগত হবেন, তখন তার কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমরা পাবো, কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমরা পাবো। এই ধরনের কম্বিনেশন পজিটিভ হয়ে উঠতে পারে যদি, এবার খেয়াল করুন খুব ইম্পর্টেন্ট, এই ধরনের কম্বিনেশন পজিটিভ হতে পারে যদি আমরা নেগেটিভ হাউসটার গুণাবলীকে অ্যাকসেপ্ট করতে পারি। নবমপতি দ্বাদশে, নবমপতি দ্বাদশে এইটার গুণাবলী কি হতে পারে? খারাপ হাউসটার গুণাবলী। দ্বাদশ মানে হচ্ছে বিদেশ। একজন মানুষের এই কম্বিনেশনে ক্যারিয়ার ভালো হতে পারে যদি সে কর্মসূত্রে বা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য বা ভাগ্য উন্নতির জন্য বিদেশে অবস্থান করে বা বিদেশটাকে গ্রহণ করে। যদি সে উচ্চ বিদ্যা লাভের জন্য বিদেশে যায়, নবমপতি দ্বাদশে, সেখানে চাকরি বাকরি করে, তার ভাগ্য কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি এই মানুষটাই মনে করে যে আমি বাড়িতে বসে ঘরের খেয়ে একটা চাকরি করব, কিন্তু আমার নবমপতি শনি দ্বাদশে আছে, তাহলে সেই চাকরি তার জন্য ফ্রুটফুল হবে না। অষ্টমপতি শনি দ্বাদশে থাকবার জন্য এই মানুষটার স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে, বিবাহের পরবর্তী ভাগ্য উন্নতি সেটাও এর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু নবমপতি শনি দ্বাদশে থাকার জন্য এর কিন্তু হায়ার স্টাডিজে গন্ডগোল আসতে পারে। আচ্ছা, এই একটা কোশ্চেন হলো। এই কোশ্চেনটার পরের কোশ্চেনে আমরা যাব। আরো দুটো কোশ্চেন আছে, যদিও কোশ্চেন গুলো ভুলে গেছি। অমরতবু বলুন তার মধ্যে। স্যার এই যে নবমপতি যে দ্বাদশের শনি কথাটা বললেন, তো আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি বিদেশ বলতে ধরুন সাপোজ এই জাতক কলকাতায় জন্মেছে, তাহলে কি সে ব্যাঙ্গালোরে
সে বিজনেস বা কর্মসূত্রে বা ভাগ্য উন্নতির জন্য যেতে পারে, নাকি তাকে যেতে আউট পারে, অফ যেতে পারে। ইন্ডিয়া যেতে হবে? না না, আচ্ছা, যেতে এটা পারে। না, তাহলে কি উন্নতি হবে, নাকি বিদেশ মানে আলটিমেটলি ইন্ডিয়া ছাড়তে হবে, সেটা না আমার না, প্রশ্ন আর একটা। আলটিমেটলি ইন্ডিয়া ছাড়তে হবে না। এক্ষেত্রে আচ্ছা। বিদেশ মানে দূর দেশ। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন স্যার, আপনি যে প্রথম কম্বিনেশনটা তৈরি করেছিলেন, যে কর্কটে বৃহস্পতি আর ইয়েতে মঙ্গল, মানে আপনার আহ, মকরে, মকরে। মকরে, হ্যাঁ হ্যাঁ, মকরে মঙ্গল, তো এই যে কম্বিনেশনটা, এটা ওর অষ্টমে রয়েছে, আবার ওদিক দিয়ে দেখতে গেলে একাদশপতি অষ্টমে রয়েছে। কিন্তু যেহেতু গ্রহগুলো উচ্চস্থ, তাহলে কি সে সত্যিই কি বিজনেস করতে পারবে না? কারণ বিজনেস করতে গ্রহটা পারবে, বলবান। খুবই ভালো বিজনেস করতে পারবে, কিন্তু সেই টাকাটা ধরে রাখতে পারবে না। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যেমন দুদিকে যদি দুটো নিচস্থ গ্রহ থাকে তাহলে নিচ ভঙ্গ হয়, ঠিক তেমন ভাবেই দুদিকে যদি দুটো পাওয়ারফুল গ্রহ থাকে তারাও অনেকটা নিষ্ফলা হয়ে যায়। এরকম আপনারা বহু চার্ট দেখবেন যার হচ্ছে গিয়ে চারটে পাঁচটা গ্রহ তুঙ্গ হয়ে আছে, কিন্তু সেই মানুষ কিচ্ছু করতে পারেনি, মানে চার অতি পাঁচটা গ্রহ তুঙ্গ হয়ে আছে। হ্যাঁ। অতি ওই সন্ন্যাসীদের গাজর নষ্ট টাইপ। চুরাশি চুরাশি পঁচাশি সালের কুণ্ডলীগুলো দেখবেন, ওই সময় বৃহস্পতি সক্ষেত্রী, রবি সক্ষেত্রী, রাহু কেতু তুঙ্গ হয়ে আছে, শুক্র তুঙ্গ হয়ে আছে। হুম। তো এরকম বেশ কিছু ছক আপনারা দেখতে পাবেন। তারা হচ্ছে গিয়ে কিছু করে উঠতে পারেনি। আমি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলছি আপনাকে। টাইমটা হচ্ছে 1984 বা 85 একদম প্রথম দিক, 84 শেষ অথবা 85 প্রথম দিক। আমি একটু একদম হিসেব করে আপনাকে বলছি, একটা সেকেন্ড। না, আপনি একদম সঠিক কথা বলেছেন, কারণ 85 সালের এক জাতকের ছক আছে, তো সে অলরেডি বিজনেসে স্ট্যান্ড করতে পারেনি। কথাটা আপনি ঠিকই বলেছেন স্যার। একটা সেকেন্ড। 1985, যদি আমরা এটা দেখি, অক্টোবরটাকে 85 জানুয়ারি, এই- হ্যাঁ। তো জানুয়ারিটাকে ধরুন, উম, না, এই ক্ষেত্রে আপনাদের শুক্র তুঙ্গ হচ্ছে, রাহু কেতু এরা কিন্তু বেরিয়ে আসছে। আমরা একটা বছর এগিয়ে যাই। 1984, চুরাশির একদম প্রথম দিকে রাহু তুঙ্গ, কেতু তুঙ্গ, বৃহস্পতি সক্ষেত্রী, রবি তুঙ্গ হওয়ার দিকে ওই এপ্রিল মাসে নাগাদ, রবি তুঙ্গ হওয়ার দিকে। আর উম, মঙ্গল, সেও মোটামুটি তুঙ্গ হওয়ার দিকে, শনি তুঙ্গ। তাহলে এই কম্বিনেশনে তিন চারটে গ্রহ তুঙ্গ, কিন্তু এই সময়কার লোকগুলো দেখবেন প্রচুর স্ট্রাগল করছে। হুম। তো এদের এদের লাইফ কিন্তু বেশ ভালো রকম টাফ লাইফ কাটাতে হচ্ছে। আবার এরকম টাইপের কম্বিনেশন আমরা 1997 98 তেও কিছু দেখতে পাই। তো যাই হোক, বেশি তুঙ্গ গ্রহ থাকা সেটা সুবিধাজনক নয়। সৌরভ বাবু, আপনার আরো দুটো কোশ্চেন ছিল, সেই দুটো একটুখানি বলুন। স্যার বলছিলাম যে সরল, অমল আর বিমল বিপরীত রাজ্য যেটা বললেন, সেটাকে আলাদা করে কিভাবে বুঝবো? ওই তো, একটা ষষ্ঠপতির জন্য হয়, একটা অষ্টমপতির জন্য, আর একটা দ্বাদশপতির জন্য। ও তিনটে, ওই তিনটে নাম। হ্যাঁ। আচ্ছা। আর আচ্ছা, আর হচ্ছে যে লগ্ন, আমরা প্রত্যেকেই সবসময় শুনে আসছি ও, প্রথম দিন থেকেই রেমেডি রেমেডি যে মনে পড়েছে। হ্যাঁ। তো প্রথম বেসিক রেমেডি যেটা করা হয়, বেশ কিছু মানুষ এটা করে দেন, 1 5 9 রেমেডি, লগ্ন, পঞ্চম এবং নবমের রেমেডি। এই গ্রহগুলো সাধারণত আমাদের জন্য শুভ ফল দেয়। তো এদেরকে রেমেডি করে দেওয়া হয়, লগ্নকে পাওয়ারফুল করে দেওয়া, এটাও একটা ভালো রেমেডি হিসেবে ট্রিটেড। বেশ কিছু লোক আছে, তারা সিম্পল লাল কলাকে রেমেডি হিসেবে দিয়ে দেয়, আর কিচ্ছু দেখে না, লাল কলা রেমেডি। অ্যাভারেজ কালপুরুষের লগ্ন অধিপতি, রেমেডি লাল কলা দিয়ে দিল। বেশ কিছু মানুষ আছেন, তারা পলা মুক্তকে রেমেডি হিসেবে দিয়ে দেন। প্রচুর মানুষ আছে, তারা হাত দেখে রেমেডি দেন পলা মুক্ত গোমেদ। এই তিনটেই রেমেডি সবাইকে দেন, পলা মুক্ত গোমেদ। তো
তাহলে এই এই রেমেডি গুলো এফেক্টিভ, কার্যকরী রেমেডি। কারণ কালপুরুষের লগ্নপতি মঙ্গল, চতুর্থপতি চন্দ্র তাকে দিয়ে দিল, আর এদেরকে ডিস্টার্ব করবার জন্য রাহুকে রেমেডি দিয়ে দেওয়া হলো। তো এতে ইনস্ট্যান্ট কাজ করে যায়, দেওয়ার পরে ধরুন চাকরি হয়ে যাওয়া, দেওয়ার পরে কিছু একটা সুযোগ হয়ে যাওয়া, এইটা দেখতে পাওয়া যায়। আর এর সঙ্গে সঙ্গে যেটা হয়, শুরুতে কিছু উপকার হলেও পরবর্তীকালে আস্তে আস্তে ক্ষতি হতে থাকে। এবং এই শুরুতে যে উপকারটা হয়ে যায়, এটাতে মানুষের অ্যাস্ট্রোলজারের প্রতি একটা ভক্তি, যে পড়ার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল, এটা চলে আসে। এবং তারপরে তারা হচ্ছে গিয়ে অ্যাস্ট্রোলজারকে একদম পেছন পেছন ঘুরতে থাকেন। প্রবলেম কখনোই ছেড়ে যায় না, প্রবলেম কন্টিনিউয়াসলি লেগে থাকে, আর সেই প্রবলেমের সলিউশনও পাওয়া যায় না। কিন্তু এরা ভাবেন যে ওই একবার যে কাজ করেছিল সেই কাজটা বারবার করবে। তো এটাও একটা রেমেডি। বেসিক্যালি আপনারা যে রেমেডি দেবেন, রেমেডি ক্লাস যখন আমরা করব, তখন আমরা একটা মিক্সড রেমেডি ইউজ করব। যে অবস্থা বা যে কারণে আমরা রেমেডি করছি, সেই কারণটাকে বুস্ট করবার চেষ্টা করব, এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন বা রাশি বা অন্য কোনো সাপোর্টিং প্ল্যানেট তাকে রেমেডি করবার চেষ্টা করব। রেমেডি ব্যাপারটা হচ্ছে কি অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে টাফ। তো ইনিশিয়াল ফেজে আমরা 1-5-9 কে রেমেডি করতে পারি। এটা হচ্ছে নিশ্চিন্ত রেমেডি, এতে কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনারা নির্ভাবনায় 1-5-9 কে রেমেডি করে যেতে পারেন। তাতে আপনারা দেখবেন যে প্রতিবারই ডেভেলপমেন্ট হচ্ছে, লাভ হচ্ছে। স্যার একটা কোশ্চেন করব। হ্যাঁ, বলুন। বললাম এখানে এই যে গোমেদ বা ক্যাপসাইট, এটা কাদের দেওয়া যায়? আমি তো কাউকেই দিই না পার্সোনালি, গোমের তো আমি লিখিই না। এবার কিছু কিছু ক্ষেত্রে আমি লিখি, যেমন ধরুন শর্ট টার্ম রেমেডি হিসেবে গোমেদ আমি ইউজ করি, এবং ওই 3 রতি 4 রতি তার বেশি আমি ইউজ করি না। ধরুন বৃহস্পতির সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় রয়েছে, তো এইরকম টাইপের ক্ষেত্রে বৃহস্পতিকে বুস্ট করা এবং তার সঙ্গে রাহুকে শর্ট টার্মের জন্য বুস্ট করা। যেমন এই মানুষটার যদি এরকম জায়গাতে রাহু থাকে, ধরুন এখানে রাহু আছে, তাহলে এখানে থার্ড হাউসে রাহু থাকলে পরে প্রচুর কানেক্টিভিটি তৈরি হয়। একে আমরা একটা ইয়েলো গোমেদ ছোট সাইজের দিতে পারি, যে ব্যবসাপত্র করছে, প্রচুর যোগাযোগ হলো, বৃহস্পতির জন্য 5 রতি 6 রতি পোখরাজ, তার সঙ্গে 3 রতি গোমেদ, এটা ভালো কাজ করবে, করে, মানে এটা অভিজ্ঞতা থেকে বলছি। শাস্ত্রে তো রেমেডি হিসেবে ডিটেল কিছু বলা নেই, তো রেমেডিটা না আমাদের স্যার। একদমই সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রেমেডি হিসেবে গোমেদ দিতে পারি। আবার ধরুন এই লোকটারই এখানে রাহু নেই, এই লোকটার রাহু রয়েছে 11 নম্বর ঘরে, এখানেও আমরা গোমেদ প্রেসক্রাইব করতে পারি। কিন্তু যদি রাহু দুস্থানগত হয়, 6, 8, 12-তে থাকে, রাহু যদি 1, 5, 9-এ থাকে, তাহলে সেই ক্ষেত্রে রাহুর জন্য রেমেডি প্রেসক্রাইব না করাটাই বেটার। এরকম বহু মানুষের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আপনাদের ভবিষ্যৎ ইয়েতে, যে 6th হাউসে রাহু রয়েছে, গোমেদ দিয়েছে, আপনি সেই গোমেদটাকে সরিয়ে দিলেন বা রিমুভ করে দিলেন, সেই মানুষটা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলো। এটা আপনারা দেখবেন আপনাদের কর্মজীবনে। যাই হোক, আমরা অনেকটা ডাইভার্টেড হয়ে গেছি, আমরা আবার প্রমিনেন্ট ইয়েতে ফিরে আসি। তাহলে আমরা যোগ ক্যালকুলেট করা বুঝলাম। তেমনি যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে একটা লোক প্রেম করে বিয়ে করবে কিনা, প্রেম করে বিয়ে করবে কি না, সেই বিয়েটা তার পরিবার মেনে নেবে কি না, বিয়ে করবার পরে সে তার বাড়িতে নিয়ে গিয়ে বউকে উঠতে পারবে কি না, এরকম বহু প্রশ্ন করতে পারে। এবারে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করবার জন্য আপনাদেরকে যোগ ক্যালকুলেশন করতে হবে। যোগটা কিরকম? তাহলে প্রেম করেছি 5 নম্বর ঘর, কে প্রেম করেছে? আমি প্রেম করেছি, তাহলে আমি প্রেম করেছি, আমি হচ্ছে 1 নম্বর। প্রেম করলাম, প্রেম করবার পরে এবার হচ্ছে গিয়ে প্রেমটা কোথায় করেছি, প্রেমের জন্য একটা প্রেমিকা লাগবে, তাহলে প্রেমিকা হচ্ছে 5। এই প্রেমিকাকে বিয়ে করতে পারবো কিনা, তাহলে সেটা হচ্ছে 7। বিয়েটা বিয়েটা আলটিমেটলি হবে কিনা, 1, 5, 7 কম্বিনেশনে বিয়ে করতে চাইছি,
বিয়েটা আলটিমেটলি হবে কিনা 11। তাহলে 1 5 7 11 কম্বিনেশন যদি মোটামুটি স্যাটিসফাই করে, মোটামুটি, তাহলে প্রেম করে বিয়ে হবে। 5 7 কম্বিনেশন থাকলে পরেও প্রেম করে বিয়ে হতে পারে। এর সঙ্গে গ্রহ কম্বিনেশনও আপনাদেরকে জানতে হবে। যেমন শুক্র মঙ্গল সপ্তম, শুক্র জলরাশিতে সপ্তমে, প্রেম করে বিয়ে করে নিচ্ছে। শুক্রের ওপর রাহুর দৃষ্টি, প্রেম করে বিয়ে করে নিতে পারে, অবশ্যই করতে পারে। কিন্তু যদি 1 5 7 11 কম্বিনেশন পাওয়া যায়, তাহলে সেটা প্রেমটা করবে, বিয়ে হবে, মোটামুটি তারা ভালোও থাকবে। এবার যদি আপনার মনের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে আমি এই মহিলাকে নিয়ে আমার বাড়িতে উঠতে পারবো কিনা, অথবা আমার পরিবার মেনে নেবে কিনা, তাহলে পরিবার বাড়ি দুটো জিনিসই হচ্ছে চার। তাহলে 1 5 7 11 এর সঙ্গে যদি 4-এর কানেকশন থাকে, তাহলে এই মানুষটা বিয়ে করলে পরে বাড়িতে উঠতে পারবে বা পরিবার মেনে নেবে, এই জিনিসটা স্যাটিসফাই হচ্ছে। ভালো কথা। কিন্তু 4-এর সঙ্গে সম্পর্কটা একটু ডিফারেন্ট। এই 4-এর সঙ্গে এত লোকের সম্পর্ক হওয়ার দরকার নেই। এই 4-এর সঙ্গে শুধু যদি 7-এর সম্পর্ক হয়, 1 5 7 11 সম্পর্ক করেছে এবং এখানে 7-এর সঙ্গে 4-এর সম্পর্ক রয়েছে, তাতে এ বাড়িতে নিয়ে আসতে পারে বা এর পরিবার ব্যাপারটাকে মেনে নিতে পারে। তাহলে এবার যদি প্রশ্ন করে আমার পরিবার মেনে নেবে কিনা, আর একটা প্রশ্ন বাড়িটাতে উঠতে পারবো কিনা, তাহলে এই দুটো প্রশ্নের উত্তরে দুটো গ্রহ কানেক্টেড হবে। কিরকম ব্যাপারটা? পরিবার মেনে নেওয়া মানে হচ্ছে সামাজিক স্বীকৃতি পাচ্ছি। সামাজিক স্বীকৃতি পাওয়ার কারক গ্রহ হচ্ছে গিয়ে 4-এর সঙ্গে সঙ্গে গুরু। তাহলে সামাজিক স্বীকৃতি পাচ্ছি যদি বৃহস্পতি কানেক্টেড হয়, বাড়িতে বা জমিতে বা ভূমিতে পদার্পণ করাতে পারছি যদি মঙ্গল কানেক্টেড হয়। তাহলে আমার প্রেম বিয়ে এইসবের যোগাযোগ আমি কিরকম পেলাম? 1 5 7 11 কম্বিনেশন হওয়ার ফলে আমি পেলাম কি? আমরা পেলাম বিয়ে হওয়ার একটা মোটামুটি যোগাযোগ তৈরি হলো। এরপরে প্রশ্ন এলো, সেটা হচ্ছে আহ বাড়িতে তুলতে পারবো কিনা, বাড়ির লোক মেনে নেবে কিনা, বা বউকে নিয়ে একটা আলাদা ঘর করতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার এখানে যদি এক না থাকে, এক না থাকলেও প্রেম করে বিয়ে হতে পারে। সেই প্রেমের ক্ষেত্রে তার যে আগ্রহ, তার যে উচ্ছ্বাস, যা বিয়ে করেছি, এই উচ্ছ্বাসটা কমতে দেখতে পাওয়া যাবে। 11 যদি না থাকে, তাহলে এই বিয়েটা পুরোপুরি আলটিমেটলি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কমতে দেখতে পাওয়া যাবে। মানে বিয়ের তো একটা গতি আছে, বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকবো, তাহলে সেই জায়গাটাতে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। তাহলে এইখানে এসে আমরা দাঁড়ালাম। এবার স্বপ্নদীপ বাবু একটি প্রশ্ন করো। হ্যাঁ স্যার। স্যার বলছি আজকে আমি একটা ক্লায়েন্ট দেখলাম, সেখানে এই মানে লাভ ম্যারেজে কোনো রকম কোনো কানেকশনই নেই, কিন্তু মানে জাতক বলছে নাকি যে তার প্রেমও হয়েছে এবং বাড়ি থেকে মোটামুটি মেনেও নিচ্ছে। তো মানে অদ্ভুত চার্ট, মানে আপনি যদি বলেন তাহলে চার্টটা শেয়ার করতে পারেন। তুমি ডেট অফ বার্থটা বলো। বলো বলো। স্যার 9 1 2005, টাইম? 2:26 PM। প্লেস? প্লেস বর্ধমান? হ্যাঁ স্যার। এই চার্টটা রেডি করে শেয়ার করছি। এটা আমাদের খুব ভালো, আমরা একটা লাইভ এক্সাম্পল পেয়ে যাচ্ছি।
দেখুন কুণ্ডলী সমেত পুরোটা দেখা যাচ্ছে কিনা, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে প্রথম বিষয়টা দেখুন, এইখানটাতে এই কুণ্ডলীতে সপ্তমপতি মঙ্গল, সে সপ্তমেই বসে আছে। সপ্তমপতি মঙ্গল সপ্তমেই বসে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এবার এই কুণ্ডলীতে আমাদের দেখে মনে হচ্ছে প্রেমের কোনো যোগাযোগ নেই, কারণ পঞ্চমপতি তিনি হচ্ছেন বুধ, তিনি চলে গেছেন অষ্টম ভাবে। আর এই অষ্টম ভাবে গিয়ে তিনি বুধের সঙ্গে বৃহস্পতির একটি ক্ষেত্র বিনিময় বানিয়েছেন। তাহলে এখানে আমরা বললাম পঞ্চম আর বৃহস্পতি। তাহলে এখানে আমরা কি পেয়েছি এখন পর্যন্ত? এখানে বৃহস্পতি, রবি আর বুধ, এদের মধ্যে আমরা একটা কানেকশন পেয়েছি। ভালো করে দেখুন, বৃহস্পতি, রবি, বুধ, বৃহস্পতি বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় হয়েছে, আর রবি বুধ এরা একসঙ্গে জুড়ে রয়েছে। রবি চতুর্থপতি, বৃহস্পতিকে আমরা বললাম সমাজের কারক গ্রহ। তাহলে সমাজ মানে কি? বাড়ির লোক, তারা মেনে নিয়েছে। তাহলে বৃহস্পতি পঞ্চমে থাকলে পরে বাড়ির লোকজন সাধারণত প্রেমে আপত্তি করবে না। এরপরে কি? বৃহস্পতির সঙ্গে বুধের সম্পর্ক হয়েছে, পঞ্চমপতির সঙ্গে বৃহস্পতি, তাহলে চতুর্থ পঞ্চম আর বৃহস্পতি কানেক্টেড হয়েছে। এবার এই প্রেমটির ক্ষেত্রে বাড়ির লোকজন মেনে নিয়েছে। আমার মনে হয় এটা এখনো বিয়ে পর্যন্ত হয়ে যায়নি। বিয়ে কি হয়ে গেছে? না না স্যার, বিয়ে হয়নি, মানে কথাবার্তা এগোচ্ছে, হুম। কিন্তু এর রিলেশনশিপে আর কি প্রবলেম আসছে, মানে এর বয়ফ্রেন্ডের দিক থেকে এর প্রেমটা এর আর্ট প্রেমটা পার্টিকুলার প্রবলেম আলটিমেটলি আসছে। শেষ হওয়া, আলটিমেটলি ক্লোজ হওয়া, ক্লোজ হওয়া মানে হচ্ছে বিয়ে পর্যন্ত হওয়া, এটা সত্যিই একটু মুশকিল আছে। কারণ এই ক্ষেত্রে 8 নম্বর ঘরটা কানেক্টেড হয়েছে। এবার আমরা প্রেমের আরেকটা কম্বিনেশন দেখি। আমরা পড়াতে পড়াতে বললাম না প্রেমের অনেকগুলো কম্বিনেশন হতে পারে। তো তার মধ্যে এখানে একটা কম্বিনেশন রয়েছে, সেটা হচ্ছে শুক্র চন্দ্র কানেক্টেড। শুক্র হুম। চন্দ্র কানেক্টেড এবং তার উপরে রাহুর দৃষ্টি। লক্ষ্য করে দেখুন একটু ব্যাপারটা, এই যোগেও খুব খুব ভালো প্রেম হতে পারে। প্রেম মানে জমজমাট প্রেম। কিন্তু এই প্রেমের সমস্যা একটাই, সেটা হচ্ছে এই প্রেমে বিয়ের পরিবর্তে শারীরিক চাহিদা গুরুত্বপ্রাপ্ত হয়ে থাকে। সমস্ত রকম মানসিক শারীরিক সম্পর্ক হয়ে যাওয়ার পরেও এই বিয়েটা ইনকমপ্লিট থাকতে পারে, এবং অবশ্যই পারে। এবার এখানে একটা জিনিস দেখুন, আহ নবাংশ কুণ্ডলিতে, নবাংশ কুণ্ডলী কিন্তু আমরা দেখব, নবাংশ কুণ্ডলিতে পঞ্চম সপ্তম কোন রকম কম্বিনেশন সেইভাবে তৈরি হয়নি। পঞ্চম সপ্তম কম্বিনেশন হয়নি, কিন্তু নবাংশ কুণ্ডলিতে লগ্নে চন্দ্র, রাহু দৃষ্ট, শুক্র রাহু যুক্ত, বুধ রাহু কানেক্টেড। তাহলে লগ্ন, লগ্ন পঞ্চম 1-5, দেখুন 1-5 12 নম্বর ঘরে 1-5, এক মানে বুধ। নবাংশ কুণ্ডলী দেখা যাচ্ছে? কারোর বুঝতে অসুবিধা হলে একটু হচ্ছে গিয়ে চ্যাট বক্সে লিখবেন। বুঝতে যদি না পারেন তাহলে চ্যাট বক্সে একটুখানি লিখবেন। তাহলে লক্ষ্য করুন নবাংশ কুণ্ডলী, নবাংশ কুণ্ডলীটা কোথায় আছে একটুখানি ছবি এঁকে দেখিয়ে দিই। এই যে নবাংশ কুণ্ডলীতে চন্দ্র, বুধ, শুক্র, রাহু, এরা সবাই বুধ শুক্র রাহু দ্বাদশে গেছে। বুধ মানে লগ্নপতি, শুক্র মানে পঞ্চমপতি, লগ্ন পঞ্চম যুক্ত, রাহু যুক্ত হয়ে 12 নম্বর ঘরে গিয়ে বসেছে। আর এই যে 12 নম্বর ঘরে গিয়ে তারা বসলো, এই প্রেম আলটিমেটলি বিয়ে নাও হতে পারে। পরিষ্কার হলো? অমর্ত্য বলুন। স্যার, হ্যাঁ স্যার, বলছি যে এই যে আপনি যে চারটাকে যে যুক্ত করলেন ওই পরিবার মেনে নেবে বলে, তাহলে চার তো পঞ্চমের দ্বাদশ, তাহলে প্রেমটাকেও নাকচ করবে না কেন? নাকচ করতে পারে, অবশ্যই নাকচ করতে পারে, কিন্তু হচ্ছে গিয়ে চতুর্থপতি যখন পঞ্চমপতি কানেক্টেড সরাসরি হবে, তখন সে প্রেমের ক্ষেত্রে ক্ষতি করতে পারে, যদি সে পাপ গ্রহ হয় বা কোন রকম পাপ সম্পর্কযুক্ত হয়।
তো এইখানে চতুর্থপতি পঞ্চমপতি কানেক্টেড হওয়াতে প্রেমটাকে নাকচ করেনি, কিন্তু হয়তো প্রেমটাকে মেনে নিয়েছে। এবারে এখানে ডিনায়াল প্ল্যানেটের কনসেপ্টটাতে আমরা আসবো, একটু পরে আসছি, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি এই আহ চার্টে বলিনি, আমি ওই কম্বিনেশনটা বলছি না, ওই কম্বিনেশনের জন্য হ্যাঁ হ্যাঁ, বলছি, আমি ওই চার্ট ডিনায়াল বলিনি। প্ল্যানেটটা বোঝাই, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। এখানে তো ঠিক একদম আছে। পরিষ্কার, চার হচ্ছে গিয়ে পাঁচের সঙ্গে কানেক্টেড, বাড়ির লোকজন মেনে নিচ্ছে। কিন্তু স্বপ্নদীপ বাবু এটাতে হচ্ছে গিয়ে বিয়ে হওয়াটা সত্যি সত্যি মুশকিল আছে, বা বিয়ে হ্যাঁ স্যার, আমি হলেও ওটাই বললাম। আলটিমেটলি এদের জীবনে কিন্তু প্রচুর অশান্তি ফেস করতে হবে। আমি এটা ওটাই কি বললাম মেয়ে স্যার। মেয়ের চার্ট, এটা কি মহিলার চার্ট? হ্যাঁ, হ্যাঁ স্যার, মেয়ের চার্ট। আচ্ছা, ঠিক স্যার আছে। আরেকটা প্রশ্ন আছে, বলছি যে এর বলছে নাকি যে রিলেশনশিপে প্রবলেম হচ্ছে, মানে বয়ফ্রেন্ডের সাথে আর কি, যে ওই ওর বয়ফ্রেন্ডের বন্ধুরা আর কি এর সম্বন্ধে বলছে যে যে মেয়েটা ভালো না, বা এর সাথে ইয়ে করিস না। তো এটার কোনো কম্বিনেশন খুঁজে পাওয়া যাবে? আমি তো ভাবলাম যে ওই ফিফথের মানে ফোর্থে যেহেতু রয়েছে রবি, তো সেক্ষেত্রে রবি বুধ কানেক্টেড হয়েছে, ওটার জন্য বললাম যে এটা প্রবলেম হতে পারে। দেখো, এই ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে, প্রেমিকের বন্ধুরা। এই ক্ষেত্রে এই রাহু দ্বাদশে বসে রয়েছে, রাহুর দৃষ্টি অষ্টম ভাবস্থ শুক্রের ওপরে, একে নিয়ে একটু কনফিউশন থাকছে। একে কিন্তু আমার স্যার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার বলা স্যার যাচ্ছে। পঞ্চমপতি বুধ মূলা নক্ষত্রে মানে কেতুর নক্ষত্রে রয়েছে, এটাও একটি মানে ওই থার্ড পার্টি হলে তৃতীয় ব্যক্তির সমস্যাটা তো। তো সেই কারণে একটু আমাদের সমস্ত বলতে নেই, আমরা তো আমাদের সবসময় আমরা পজিটিভ বলবো, তো এটা হ্যাঁ, হতে ওই পারে। প্রবলেমটা নিয়ে মেনলি বলছে যে প্রবলেম হচ্ছে, তো তাড়াতাড়ি বিয়েটা করে নিতে চাইছে, মানে বয়ফ্রেন্ড কোনো রকম প্রবলেম করেনি, কিন্তু ওর বন্ধুরা প্রবলেম করছে, দিয়ে আমাকে বলছে যে এটার জন্য আর কি কি রেমেডি ইউজ করা যেতে পারে, এসব জিজ্ঞেস করছে। আমি তো এর বললাম তো বিবাহ মাঙ্গলিকের জন্য যোগ প্রবলেম। রয়েছে। এই এর রিসেন্টই আছে। রিসেন্টলি যেহেতু শুক্রের দশা বুধের অন্তর্দশা চলছে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে এইখানে বৃহস্পতি বৃহস্পতি, ট্রানজিট হবে, জুপিটার এই ঘরটাতে ঢুকবে। সে মঙ্গলটাও সক্ষেত্রে হচ্ছে 27 অক্টোবর। এই সমস্ত নিয়ে এর আর কি একটা বিয়ে হবে হবে ব্যাপার হতে পারে, কিন্তু না হওয়ার চান্সই বেশি এখানে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যদি বাই চান্স কোনোভাবে ইউনিভার্সের থেকে দূরে গিয়ে হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে ব্যাপারটা খুব একটা পজিটিভ হবে না। আর এখন হচ্ছে গিয়ে পরিবার মেয়েকে মেনে নিয়েছে বা সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু শনির ওপরে যখন বৃহস্পতির সঞ্চার, ঘনিষ্ঠ সঞ্চার হবে, তখন বাড়ির লোকরাও চাইবে যে এই বিয়েটা যেন না হয়। আমি এমনি বললাম ম্যারেড লাইফ ডিস্টার্ব আছে, মাঙ্গলিকের এই ব্যাপারটাও আছে, একটু প্রবলেম করবে আচ্ছা, এবার আমরা সেটা। ডিনায়াল ব্যাপারটা, যেটা আমাদের আজকের মূল পড়াশোনার বিষয়, সেটাকে একটু বুঝবার চেষ্টা করি। ডিনায়াল বিষয়টা হচ্ছে প্রথম হাউসের সাথে কানেক্টেড, গ্রহের সাথে সেকেন্ডলি কানেক্টেড। এইটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, এটা ওয়ান কাইন্ড অফ স্বতঃসিদ্ধ, মানে এই ব্যাপারটা আমরা মেনে নেব যে ডিনায়াল প্ল্যানেটরা এরা ভাবের সাথে বেশি কানেক্টেড। তাহলে কিরকম? যেমন এই ঘরটাতে যদি রবি থাকে বা রাহু থাকে, এই যে চতুর্থ ভাবে রাহু অবস্থান করে রয়েছে, এই চতুর্থ ভাবস্থ রাহু এ কিন্তু অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট অ্যাক্ট করবে, এবং নিজের স্বভাব অনুযায়ী, নিজের যে স্বভাব, নিজের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই অনুযায়ী রাহু এখানে অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট কাজ করবে। কিরকম ব্যাপারটা হতে পারে? প্রথমেই লক্ষ্য করুন, 4 নম্বর ঘরে রাহু, সেটা হচ্ছে গিয়ে এর মা ব্যাপারটাকে মেনে নিচ্ছে না এবং প্রবল আপত্তি করছে। প্রবল আপত্তি মানে প্রবল আপত্তি। 4 নম্বর ঘরে কেতু, সে অকারণ আপত্তি করছে। 4 নম্বর ঘরে কেতু, বা হচ্ছে গিয়ে 4 নম্বর ঘরে রবি। এখানে রবি যদি থাকে, তাহলে ইগো প্রবলেম, বংশমর্যাদা ইত্যাদির কারণে বড় রকম সমস্যা পরিবারের লোকজন এখানে মানতে চাইছে না। কিন্তু এই চতুর্থ ভাবের অধিপতি রবি, সে কিন্তু ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করছে না। এখানে চতুর্থ ভাবস্থ গ্রহ, সে হচ্ছে গিয়ে, সে রবি হতে পারে,
রবি এখানে সক্ষেত্রী, সে চতুর্থ ভাবে বসে আছে, সে পঞ্চম ভাবের ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করতে পারে, অবশ্যই পারে। এবার আমার তো ক্লিয়ার হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এই ডিনায়াল প্ল্যানেট গুলোকে আমরা বিভিন্ন সময় ব্যাপকভাবে কাজে লাগতে দেখব। যেমন একটা খুব রিসেন্ট এক্সাম্পল বারবার আমার চোখের সামনে আসছে, সেটা হচ্ছে 9 নম্বর ঘরে রাহু। তাদের চাকরি থাকছে না, চাকরি চলে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরির জন্য এত ছুটতে হচ্ছে যে তারা পাগল হয়ে যাচ্ছে। 9 নম্বর ঘরে রাহু ছুটিয়ে মারছে, চাকরি পেয়েও চাকরি চলে যাচ্ছে। এরকম পর পর অন্তত গোটা 15 আমার চোখের সামনে এসছে, এই রিসেন্ট এসছে। তো এখানে যেটা বললাম যে চতুর্থে কেতু প্রেমের ক্ষেত্রে ডিনায়াল, চতুর্থে কেতু শিক্ষার ক্ষেত্রে ডিনায়াল, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ডিনায়াল। তো এইরকম সমস্যাগুলো আমরা দেখতে পাবো যে কোনো ঘরের ক্ষেত্রে। যেমন 12 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে কোনো পাপ গ্রহ, যেমন এখানে রাহু রয়েছে, এটা হচ্ছে গিয়ে এই মানুষটাকে মাঝে মাঝেই রোগগ্রস্ত করবে ওর ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী। তাহলে 12 নম্বর ঘরে মেষ রাশিতে রাহু অবস্থান করে রয়েছে কালপুরুষের মস্তকে। এই মানুষটার হচ্ছে গিয়ে শারীরিক সমস্যা কন্টিনিউয়াসলি থাকবে, এবং এই সমস্যাটা মূলত স্নায়ু সংক্রান্ত হতে পারে, আহ মস্তিষ্ক সংক্রান্ত হতে পারে, পা সংক্রান্ত হতে পারে। এইরকম ধরনের কিছু সমস্যা, যেটা ক্রনিক। ক্রনিক মানে কন্টিনিউয়াস। আপনারা জানবেন রাহু হচ্ছে অমর, অমর তো রাহু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রাহু সে অমৃত খেয়ে ফেলেছিল। এবার এই অমৃত খেয়ে ফেলার জন্য রাহু হচ্ছে কন্টিনিউয়াস। এবার ক্রনিক ডিজিজ মানে কন্টিনিউয়াস ডিজিজ, যেটা সহজে সারছে না। ঠিক আছে? যতই ওষুধ খাও, যতই ওষুধ লাগাও, সেটা হচ্ছে গিয়ে সহজে সারতে চাইছে না। এই যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি, এই মেয়েটার পায়ে কোনো একটা পেইন, পায়ে কোনো একটা স্কিন ডিজিজ, এরকম টাইপের কিছু একটা হয়ে থাকার চান্সেস রয়েছে, যেটা সারবে না। এই পেইনটা পায়ে না হয়ে মাথাতেও হতে পারে। মাথা কেন? কারণ হচ্ছে গিয়ে মেষ রাশি কালপুরুষের মস্তক। স্বপ্নদীপ, তুমি এটা জিজ্ঞেস করে দেখো। আর এই যে চার্টটা, এই চার্টটা তুমি গ্রুপে শেয়ার করো, আর যতটা তথ্য পাবে নাম বাদ দিয়ে বাকিটা গ্রুপে শেয়ার করে দিও। ঠিক আছে স্যার। স্যার এর মাথা ফেটেছিল, একে আমি বলেছিলাম যে মানে আঘাতপ্রাপ্তি কোনো রকম হয়েছিল কিনা, বললো হ্যাঁ মানে ছোটবেলায় পড়ে গিয়ে আর কি মাথা ফেটেছিল। কারণ শনির দশম দৃষ্টিটা রাহুর ওপর রয়েছে, এটা দেখে আমি ভাবলাম যে আঘাতপ্রাপ্তি কিছু হতে পারে। সেটা তো হতেই পারে, এবং তার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু এই আঘাতটা দেয়নি। রাহু যেটা দেবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাবনর্মাল এনলার্জমেন্ট, এটা রাহু দিতে পারে। যে এর মাথায় একটা হচ্ছে গিয়ে কিছু টিউমার জাতীয় জিনিস হলো, সেটা রাহু দিতে পারে, যদিও হবে না এখানে, কারণ রাহুর সঙ্গে মঙ্গলের সরাসরি কানেকশন এখানে নেই সেভাবে। কিন্তু না, দিতে পারে। দিতে পারে কেন? এর লগ্নের ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, এর লগ্নের ওপরে রাহুর দৃষ্টি রয়েছে, ফলে এখানে একটা অ্যাবনর্মাল এনলার্জমেন্ট দিতে পারে। আর এটা যদি এরকম কিছু দিয়ে দেয়, যেহেতু এর ষষ্ঠে কেতু আছে, বিষয়টা কিন্তু ইজিলি ধরা পড়বে না। বিষয়টা ধরা পড়তে পড়তে ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে। হুম। তাহলে ডিনায়াল প্ল্যানেট সম্পর্কে আমরা এবার একটু বিস্তারিত বুঝি। ডিনায়াল প্ল্যানেটস হচ্ছে সেই সমস্ত গ্রহ যারা হচ্ছে নকারাত্মক ফল দিয়ে থাকে। বিভিন্ন রকম পজিটিভ যোগ থাকা সত্ত্বেও 6, 8, 12, মানে যে কোনো ভাব সাপেক্ষে 6, 8, 12, যেমন 10 নম্বর ঘর, তাহলে 10 নম্বর ঘরের রেসপেক্টে 6, 8, 12 হচ্ছে 3 নম্বর, 8, 8। তাহলে এটা একটুখানি বুঝিয়ে দিই। এটা হচ্ছে আবার 10 নম্বর ঘর, 10-এর ষষ্ঠ হচ্ছে 3 নম্বর, 10-এর অষ্টম হচ্ছে 5 নম্বর, আর 10-এর দ্বাদশ হচ্ছে 9 নম্বর। আপনারা লক্ষ্য করে দেখবেন যাদের পঞ্চমে রাহু আছে,
যাদের পঞ্চমে রাহু আছে তাদের জীবনে একবার অন্তত জব চেঞ্জ হয়েছে। সেটা জবের ক্ষেত্র হতে পারে, জবের দায়িত্ব হতে পারে, জবের রোল হতে পারে, কিছু না কিছু একটা প্রমিনেন্ট চেঞ্জ হয়েছেই। যাদের 5 নম্বর ঘরের সাথে রাহু কোনোভাবে কানেক্টেড তাদের জব চেঞ্জ হয়েছে, এবং এটা হয়েছেই হয়েছে। যাদের নবমে রাহু রয়েছে তাদের কর্মসূত্রে তারা যদি দূরে কোথাও না যায় বা কাজের জন্য ছোটাছুটি ঘোরাঘুরি না করে, সেই ক্ষেত্রে তাদের চাকরি চলে যাওয়া, রিজাইন হয়ে যাওয়া তার চান্সেস কিন্তু ভীষণ বেশি। নবমে রাহু হঠাৎ করে জাতককে চাকরি থেকে দূরে সরিয়ে দেয়। জাতক রিজাইন করতে পারে, জাতক চাকরি থেকে ছেড়ে দিতে পারে, জাতকের চাকরি চলে যেতে পারে। এরকম বিভিন্ন টাইপের ইভেন্ট ঘটতে পারে যদি 9 নম্বরে রাহু থাকে। 5 নম্বরে রাহু ট্রানজিটে এসছে, তাতেও চাকরি চলে গেছে, এটা বহু লোকের ক্ষেত্রে দেখতে পাবেন। তুলা রাশি বা লগ্নের মানুষ 5 নম্বর ঘরে রাহু পাস করছে, এই রাহু যেতে যেতে, রাহু কমপ্লিট করতে করতে বহু মানুষ তারা কর্মহীন হবেন। বহু মানুষ মানে বহু বহু মানুষ তারা কর্মহীন হবেন। স্যার বৃহস্পতি দৃষ্ট রাহু কি কিছুটা ব্যালেন্স ফল দেবে, মানে শুভ পরিবর্তন বা বৃহস্পতি কর্মক্ষেত্রে? দৃষ্ট রাহু সব সময় ব্যালেন্সড। বৃহস্পতি দৃষ্ট রাহু সব সময় তারা, বৃহস্পতি দৃষ্ট যুক্ত রাহু সব সময় বস্তুতান্ত্রিক দিকে ভালো ফল দেয়। টাকা আয় করবেন, গুরুচণ্ডাল যোগ ভালো। আহ প্রতিষ্ঠা, নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি হবে, গুরুচণ্ডাল যোগ ভালো। কিন্তু খ্যাতি, আহ জ্ঞান, এগুলোর ক্ষেত্রে গুরুচণ্ডাল যোগ এটা কিন্তু ডিস্টারবেন্স দেয়। দেয় মানে বেশ দেয়। স্মৃতিশক্তি নষ্ট করায়, লিভারকে দুর্বল করে, এই ব্যাপারগুলোকে গুরুচণ্ডাল যোগ খুব মারাত্মক ভাবে করায়। সন্তান পেটের মধ্যে নষ্ট করিয়ে দেয়, সন্তান জন্মের পরে সমস্যা দেখতে পাওয়া যায়। এরকম সমস্যা গুরুচণ্ডাল যোগের ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায়। তাহলে কোনো একটা ঘর থেকে শুভ ফল প্রাপ্তির জন্য তার দুস্থান ভাবগুলোতে অশুভ আহ গ্রহরা তারা অশুভ ফল দেবে। যেমন এই মানুষটার এখন চলছে শুক্রের দশা, বুধের অন্তর্দশা। এই মানুষটা প্রাণপণ চাকরি করার চেষ্টা করছে, চাকরি চাইছে, কিন্তু বুধের অন্তর্দশা, এই যে বুধের অন্তর্দশা, বুধ তো পঞ্চমপতি, এই ক্ষেত্রে কিন্তু বুধ পার্শিয়ালি ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করবে। এই বুধের অন্তর্দশায় এর পক্ষে চাকরি করাটা মুশকিল হবে। স্যার বলছি, আপনি যে কম্বিনেশনটা এর আগে বললেন, 1 5 11 কম্বিনেশনটা, 1 5 7 11 কম্বিনেশনটা, সেটা তো এখানে খাটেই, এবং এই দশান্তর দশাতেও খাটে। বিয়ে না হয়েও কি এটা সম্ভব? বুঝতে পারেন? স্যার বলছি, এ কি বিয়ে করার আগে মানে বাচ্চা, মানে এর কি হতে পারে পসিবল? কারণ হচ্ছে কি, বুধ শুক্র যে দশাটা চলছে, বুধ এই সরি শুক্রের দশা, বুধের অন্তর্দশা, এই কম্বিনেশনে তো আপনার 1 5 7 8, এখানে আটকে নিয়েছে, তাই বললাম 11, ওই কম্বিনেশনটা খাটছে। সে কারণে বলছি আর কি। এবং তার সঙ্গে এই দশা অন্তর্দশা তো প্রমিস করছে, 5 5-এর সঙ্গে 6 আর 5-কে নিয়ে বলছে, তাই জন্য বলছি স্যার, এ কি বিবাহের আগে বাচ্চা হতে পারে পসিবল, বা বাচ্চা হয়েছে কি? হওয়ার জন্য যে ক্রিয়াকলাপ, সেটা তো হবেই। সে বাচ্চা তো হোক না, আমিও জানি, সেটা আমি বলছি না স্যার, আমি বলছি কি মানে এর কি, এর আগের যে প্রত্যন্তরটায়, মানে এখন চলছে শুক্র বুধ শনি চলছে, এর আগেরটাতে কি হয়েছে? না,
এটা এক্সপেক্টেড হয়নি। 20 বছরের মানুষ, এটা ও, এখনকার দিনে, পসিবল নয়। এখনকার দিনে মানুষ এত চতুর হয়ে গেছে যে এটা হ্যাঁ। জেনারেলি এখন হয় না। আচ্ছা। খুব রেয়ার কেসে হতে পারে। ঠিক এইট আছে হাউসে স্যার। রবি আছে তাহলে সেটা কি করে সম্ভব, কারণ রবি তো এগুলোকে অপোজ করে। 8 হাউসে রবি এই ক্ষেত্রে অপোজ করবে না। কারণ হচ্ছে গিয়ে এই যে চন্দ্র বুধ শুক্র, চন্দ্র শুক্র এই কম্বিনেশন রয়েছে, এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। এর ফলে রাহু চন্দ্র শুক্র কম্বিনেশনটা প্রমিনেন্ট হয়েছে। রবি কিন্তু এই চন্দ্র শুক্র যোগ থেকে অনেকটাই দূরে, প্রায় 16 ডিগ্রি দূরে। তাই এক্ষেত্রে রবি ব্যাপারটাকে অপোজ করবে না, বরঞ্চ এই লগ্নের পঞ্চমে অষ্টমপতি পঞ্চমপতি ক্ষেত্র বিনিময়, এটা প্রেমের ক্ষেত্রে কামনাকে বাড়িয়ে তুলবে। অপোজ করলে পরে করতে পারতো একজন, তিনি হচ্ছেন এই তৃতীয় ভাবস্থ শনিদেব। শনির দৃষ্টি সেটা 5 নম্বর ঘরের উপরে পড়েছে। এর কারণে শনি অপোজ করতে পারতো, যদি পারতো, যদি শনি মার্গী। কিন্তু শনি এখানে মার্গী নয়, শনি এখানে বক্রী। তার জন্য আমরা এক্সপেক্ট করব যে এ সব বাধা টাধা কাটিয়ে উঠে এটা করতে পারবে। কিন্তু ওই যে ব্যাপারটা হলো যে প্রেম, আর বিয়েও লগ্নে হয়ে যেতে পারে, বৃহস্পতি, বিয়েও লগ্নে বৃহস্পতি দৃষ্টি এটাও তো শুভ। মানে কিছু চিন্তা জাতকের মধ্যে আনার চেষ্টা করবে মানে। করবে। কিন্তু বৃহস্পতি প্রেমকে আটকায় না। আহ আমি ইন্টিমেসির দিকটা বলবো। বৃহস্পতি যেটা দিয়েছে সেটা হচ্ছে কি বাড়ির লোকজন মেনে টেনে নিয়েছে, ইন্টিমেসি এখানে আসবে। আর হচ্ছে গিয়ে কি আর একটা বলছিলাম, চলে গেল মাথা থেকে। হ্যাঁ, বাড়ির লোক মানবে এটা সেকেন্ড হাউস দেখবো না, কারণ দ্বিতীয় প্রতি বুধ অষ্টমে রয়েছে মানে ফ্যামিলি সাপোর্ট এটা সেকেন্ড দ্বিতীয় হাউসে হচ্ছে কিছুটা। কুটুম্ব। দ্বিতীয় হচ্ছে আচ্ছা আচ্ছা। কুটুম্ব, সম্পর্কের মাধ্যমে সৃষ্ট রিলেশনশিপ, বা কোনো রিলেটিভস যারা। ধর্মীয় অনুষ্ঠান বা ইয়ের মাধ্যমে তৈরি হওয়া রিলেশন। আর আচ্ছা। আত্মীয় পরিজন বাড়ির লোক, বাড়ির লোক হচ্ছে গিয়ে চতুর্থ, চতুর্থ। ঠিক যাদের আছে। যাদের মধ্যে একদম মানে বৃহত্তর অর্থে পরিবার পরিজন, তারা হচ্ছে চতুর্থ। তাহলে এই কারেকশন আমরা পাচ্ছি এখানে। আর এখানে যেমন বিয়ের ক্ষেত্রে ডিনায়াল প্ল্যানেট হচ্ছে কেতু। এই যে শুক্রের দশা হুম। কেতুর অন্তর্দশা, ম্যারেজের ক্ষেত্রে কেতুর অন্তর্দশাটা পড়লে মোটামুটি এটা কেটে যাবে। কেটে যাবে মানে এটা এ বুঝে যাবে, ছেলে বা মেয়ে দুজনেই বুঝে যাবে যে এ বিয়ে হবে না। কেতুর দশা পড়ছে 31/1/2026। তো এই 2026 কিন্তু এর প্রেম বিবাহ ইত্যাদির উপরে একটা ঝড় আসতে চলেছে। এবং শুক্র ষষ্ঠপতি, কেতু ষষ্ঠ ভাবস্থ গ্রহ, শুক্রের দশা হুম। কেতুর অন্তর্দশায় শুক্র এবং কেতু দুজনেই অ্যাক্টিভ হবে। এবং একদম। এই অবস্থায় এর বিয়েটা টেকা সেটা কিন্তু কঠিন আছে। এই অবস্থায় একটা বড় রকমের ধাক্কা আসবে। হয় এরা বিয়ে করবেই না, অথবা হচ্ছে গিয়ে বিয়ে করে টরে গিয়ে তারপরে বলবে আত্মর বাড়িতে থাকবো না, এই করে আলাদা হবে, এরকম কিছু না কিছু একটা ঘটবে। হুম। এটা স্যার, হঠকারী স্বপ্নদীপ ডিসিশন। বলছিল। তাহলে শুক্রের দশা শেষ হয়ে যাচ্ছে। শুক্রের দশা শেষ হয়ে যাওয়ার পর এরপর রবির দশা আসছে। রবি অষ্টম ভাবে রয়েছে। আর রবি জেনারেলি এই সেপারেশন গুলোকে ইন্ডিকেট করে। তাহলে আমরা যদি একটু দশাটাকে এগিয়ে দিই, রবি রবি 1/4/2027, 1/4/2027 পরে ঠিক আর একটি বছর পরে, তখন কিন্তু এদের মোটামুটি আর ওই বিয়ে টিয়ে করে সংসার কন্টিনিউ করা এটা একটু মুশকিল হয়ে যাবে। আর রবি অষ্টম ভাবে রয়েছে, আশা করা যায় এই সংসার টেকাটা মুশকিল আছে। তীব্র মাঙ্গলিক মেয়ে, তার মধ্যে দ্বাদশ ভাবে রাহু বসে রয়েছে। দ্বাদশ ভাবে রাহু হচ্ছে গিয়ে লগ্নেও যেমন আছে, নবাংশেও আছে। তাহলে দ্বাদশ ভাবে রাহু শয্যা সুখে অতৃপ্তি, শয্যা সুখে অতৃপ্তি নির্দেশ করে। ফলে এই মানুষের ক্ষেত্রে এই সম্পর্ক কন্টিনিউ করা এটা একটু মুশকিল হয়ে দাঁড়ালো। স্যার বলছি, স্বপ্নদীপ বলছিল বাড়ির লোক মেনে নিচ্ছে, কি করে বাড়ির লোক মেনে নেবে? কারণ চতুর্থপতি রবি, সে নিজে অষ্টমস্থ হয়ে শুক্রের নক্ষত্র নিয়ে সেও অষ্টমে বসে আছে, তার মানে ওর মা তো কখনোই মানতে পারবে না এই বিয়েটা।
ওর মাই তো সংসার আগুন ধরাবে, বা বিয়েটা হতে দেবে না। কি করে বিয়েটা হতে দেবে? ওর কি করে বাড়ি থেকে মেনে নেয়? না, বাড়ি থেকে মানেনি বলতে মানে একটা কাস্ট কিছু আছে, মানে ওই স্যার যেটা বললেন বংশের ব্যাপারটা, মানে এর অ্যাকচুয়ালি একটা বাঙাল ছেলের সাথে প্রেম করছে, আর এরা হচ্ছে ঘটিরে, তো সেক্ষেত্রে বলছিল একটা প্রবলেম হয়েছে, কিন্তু মেয়েটা অত্যন্ত রিজিড, তো সেক্ষেত্রে জোর করে মানিয়েছে। ওইসবই আর কি সম্ভব হয়েছে। ওর। মানে হ্যাঁ, ড্যাগার দেয়। বানিয়ে নিয়েছে, মানে বলে ঠিক আছে চলো করবো, আচ্ছা ঠিক আছে চলো, এই ব্যাপার। কিন্তু যে আহ তীব্র সম্মতি, সেটা হচ্ছে কি এখানে নেই, থাকা উচিত নয়। আর বৃহস্পতি পঞ্চম ভাবে রয়েছে, জেনারেলি বাড়ির লোক খুব একটা আপত্তি করবে না, চালিয়ে দেবে। আচ্ছা, এবার আমরা ডিনায়াল প্ল্যানেটের ব্যাপারটাতে আবার আসি। এখানে রাহু হচ্ছে লগ্নের ডিনায়াল প্ল্যানেট। তাহলে কখন কখন এই রাহুকে আমরা অ্যাক্টিভ হতে দেখতে পাবো? যখন এই মানুষটার উপরে কোনো রোগ আসবে, এই মানুষটা যখন রোগে পড়বে, তখন এই রাহু লগ্নের ডিনায়াল হিসেবে যে কাজ করবে। যখন এই মানুষটা কোনো ডিসিশন নেবে, তখন রাহু অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট কাজ করবে। দ্বাদশে রাহু বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট করায়, বাবা শুধু নয়, বাবা পরিবার এদের সঙ্গে সম্পর্ক নষ্ট করায়। তাহলে এই মেয়ের জেদের কাছে পরিবার মাথা নিচু করলেও পরবর্তীকালে এই মেয়ের কারণে পরিবার কিন্তু এর থেকে আস্তে আস্তে হাত সরিয়ে নেবে বা দূরে সরে যাবে। রেমেডি দিয়ে কি কিছু রেকটিফিকেশন করা যাবে? না না, রেমেডিতে আমরা এখন যাবো না। তাহলে রাহু হচ্ছে দ্বাদশ ভাবে বসে লগ্নের অ্যাক্টিভ ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করেছে। এবং এই মেয়েটা যে ডিসিশনটা নিচ্ছে বা যেটা করতে চাইছে, এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হচ্ছে না। এবং এটাই পরবর্তীকালে বুঝতে পারবে, কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে যে আমি একটা বড় ভুল, মহাভুল করে ফেলেছি। এবং এই সময় এর এই যে নবাংশে দ্বাদশে রাহু শুক্র বুধ হয়ে রয়েছে, এবার নবাংশটাতে চলে আসুন, ডিনায়াল প্ল্যানেটের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। শুক্র এখানে দ্বাদশে বসে রয়েছে। এই শুক্র, সে লগ্নের ডিনায়াল প্ল্যানেট হিসেবে কাজ করছে, কিন্তু অ্যাক্টিভ ডিনায়াল প্ল্যানেট নয়। বুধ, সেও কিন্তু দ্বাদশে বসে রয়েছে। বুধ কিন্তু এখানে একেবারেই লগ্নের ডিনায়াল প্ল্যানেট নয়, কারণ বুধ নিজেই লগ্নপতি। তাহলে এখানে অ্যাক্টিভ ডিনায়াল প্ল্যানেটকে রাহু, প্যাসিভ ডিনায়াল প্ল্যানেটকে শুক্র। কারণ শুক্র ওখানে অবস্থান করে আছে সক্ষেত্রী হিসেবে। শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য বিশাল পীড়াদায়ক বা লগ্নের জন্য হানিকারক হবে না। দ্বাদশ ভাবের মাধ্যমে লগ্নের যে ক্ষতি হওয়ার কথা ছিল, সেই ক্ষতিকে সেই শুক্র আটকাবার চেষ্টা করবে, কারণ ও তো নিজের ঘরটাকে বাঁচাবে। শুক্র দ্বাদশে আছে সক্ষেত্রী, সে অবশ্যই নিজের ঘরকে বাঁচাবার চেষ্টা করবে। তাহলে রাহু দ্বাদশে বসে যে ক্ষতি করবার চেষ্টা করছিল, সেই ক্ষতিটাকে শুক্র আটকাবার চেষ্টা করবে। এবং বুধ এখানে বসেছে। বুধ কিন্তু এখানে একেবারেই ডিনায়াল প্ল্যানেট নয়। বুধ এখানে অবস্থান করেছে, বুধ এখানে লগ্নপতি হিসেবে অবস্থান করেছে। সে কিন্তু নাকারাত্মক গ্রহ নয়, মানে সে লগ্নের জন্য কখনোই নাকারাত্মক গ্রহ নয়। কিন্তু রাহু, সে একজন পাপ গ্রহ হিসেবে সে নাকারাত্মক গ্রহ। শুক্র প্যাসিভ নাকারাত্মক গ্রহ। কেন? কারণ শুক্র তার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী লগ্নকে ডিস্টার্ব করবে। ব্যয় স্থানে বসে আছে শুক্র, বিলাসিতার কারণে একে আইফোন কিনতেই হবে, আইফোন কিনে এ টাকা নষ্ট করবে। এ বিলাসিতা করা, ফেসবুক, ইউটিউব, তারপর ওইসব কি যেন বলে, ইনস্টাগ্রাম, ওই সমস্ত করে এ সময় নষ্ট করবে। এ নিজের ক্যারিয়ার নষ্ট করবে। বিলাসিতা, অতিরিক্ত বিশ্রাম, বাড়তি ঘুম, এই সমস্ত করে এ মানসিক অবস্থা নষ্ট করবে। কিন্তু এটা অ্যাক্টিভ নয়। আর রাহু যেটা করবে, রাহু কিন্তু এখানে অ্যাক্টিভলি ক্ষতি করবে। এটা শরীরে ইনফেকশন আসতে পারে, রোগ আসতে পারে, রং ডিসিশন আসতে পারে, লো ইমিউনিটি সিস্টেম আসতে পারে। এরকম সমস্যার কারণে এই মানুষটাকে ভুগতে হবে। এবার আশা করা যায় আমাদের ডিনায়াল প্ল্যানেটটাকে আমরা বুঝতে পেরেছি।
আচ্ছা, ডিনাল স্যার প্ল্যানেট সম্পর্কে কারোর প্রশ্ন মাঙ্গলিকের থাকলে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করুন, তারপরে আমরা মাঙ্গলিকে আসছি। আচ্ছা, হ্যাঁ যার স্যার যা প্রশ্ন বলছি। আছে একটু ইয়েতে লিখুন, চ্যাট বক্সে লিখুন। আর উমা ম্যাডাম বলুন কি বলছেন। হ্যাঁ স্যার, জন্মকুণ্ডলিতে তো মাঙ্গলিক দেখতে পাচ্ছি, কিন্তু নবাংশে তো বুঝতে পারছি না। না, নবাংশে মাঙ্গলিক নয় তো, তো জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক। এটা কি মাঙ্গলিক প্রভাব থাকবে? যেহেতু আমি অবশ্যই থাকবে। যখন এ প্রচন্ড ওই একটা কথা বললো না, প্রচন্ড জেদি, বলো না মেয়ে প্রচন্ড জেদি। হ্যাঁ হ্যাঁ। তার কারণ হচ্ছে প্রথমত বৃষ লগ্ন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সপ্তমে মঙ্গল সক্ষেত্রী হয়ে বসে আছে, লগ্নের সরাসরি দৃষ্টি মঙ্গলের উপর। আচ্ছা। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন লগ্নের সঙ্গে সবচেয়ে কম ডিস্টেন্সে যে গ্রহ আছে সেটা হচ্ছে মঙ্গল। মানে লগ্ন বিন্দুর যে ভাবস্ফুট, সেই ভাবস্ফুটের ক্লোজেস্ট পয়েন্টে মঙ্গলই আছে। একজন হচ্ছে 18 ডিগ্রিতে, আর মঙ্গল আছে 16 ডিগ্রিতে। ফলে লগ্নের সবচেয়ে কাছের গ্রহ হিসেবে মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি। ফলে এখানে মঙ্গল ভীষণভাবে প্রভাব বিস্তার করেছে, 1 নম্বর। 2 নম্বর, মঙ্গল হচ্ছে গিয়ে নবাংশ কুণ্ডলিতে রবি কেতু যুক্ত হয়ে বর্গোত্তম হয়েছে, এটাও ভীষণ পাওয়ারফুল করে তুলেছে মঙ্গলকে। তৃতীয়ত, লগ্নের সপ্তমে মঙ্গল আছে প্লুটো যুক্ত হয়ে। এই যে প্লুটো মঙ্গল কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, এইটা একটা অদ্ভুত কম্বিনেশন। এই মেয়ে নিজেই বোঝে না নিজে কি চায়, মানে আনলিমিটেড কনফিউশন, যে কি চাইছি কি বুঝছি কি ভাবছি সেরকম কিছুই নয়, নিজেই নিজের ক্ষতি করবার চেষ্টা, সেটাই মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা আমাদের পড়ার শেষের দিকে চলে এসেছি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন। স্যার চ্যাট বক্সে লিখেছি কোশ্চেন। বেশ বেশ, খুব ভালো। আচ্ছা, আজকে আমরা আর নতুন চার্ট অ্যানালাইসিসে যাব না। চন্দ্রকুণ্ডলী থেকে আমরা মনের দ্বারা নিয়ন্ত্রিত প্রত্যেকটা বিষয়কে দেখব। লগ্নের মতো চন্দ্রকুণ্ডলী থেকেও সেম বিচার করা পসিবল। বহু মানুষ আছেন তারা চন্দ্র থেকেই সমস্ত বিচার কন্টিনিউ করেছেন বা করেন, এবং বহু যোগ আছে যেগুলো চন্দ্র সাপেক্ষেই ক্যালকুলেট করা হয়। যেমন কেমদ্রুম যোগ, গজকেশরী যোগ, জীব যোগ, এগুলো প্রত্যেকটা যোগেই চন্দ্র সরাসরি ইনভলভ। এবং মূল কুণ্ডলীর মতো চন্দ্র কুণ্ডলীয় বিচার করা উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে যে কোনো কাজ, যেমন একটা মানুষ চাকরি করছে আর একটা মানুষ মন দিয়ে চাকরি করছে, এই মনটা দিতে পারছে কি পারছে না সেটা আমরা চন্দ্র কুণ্ডলী থেকে জাজ করতে পারি। যেমন লক্ষ্য করলে দেখবেন এই লোকটার চন্দ্রের দশমে বৃহস্পতি আছে, এই মহিলা লগ্নের দশমে ইউরেনাস রয়েছে, আর চন্দ্রের দশমে বৃহস্পতি রয়েছে। চন্দ্র থেকে দশমপতি চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে বসে আছে। চন্দ্র আছে ধনুরাশিতে, চন্দ্র থেকে দশমপতি তিনি হচ্ছেন বুধ, বুধ চন্দ্রের সঙ্গে কানেক্টেড হয়ে বসে আছে। তাহলে এই মানুষটা যে চাকরি করুক না কেন, সেই চাকরিতে একটা মেন্টাল পিস খোঁজার চেষ্টা, যে আমি যাই করি না কেন আমি মন দিয়ে করব, মন দিয়ে করব, এই ব্যাপারটা এই মানুষটার মধ্যে থাকবে। কিন্তু স্যার এখানে এর কেমদ্রুম দশ কিন্তু এখানে কেমন এর দশমপতি সে হচ্ছে গিয়ে তৃতীয় বসে রয়েছে লগ্ন সাপেক্ষে। তাই এই লগ্ন সাপেক্ষে দশমপতি তৃতীয় থাকার জন্য এর কর্মক্ষেত্রে কিছু শত্রুতা, অশান্তি ইত্যাদি থাকবে। বাট এই মানুষটা মানসিক দিক থেকে কাজের জায়গায় পিস খোঁজার চেষ্টা ভীষণভাবে করবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এ সফল হবে। স্যার কেমদ্রুম যোগ নিয়ে একটা কোশ্চেন করবো। ওরে বাবা, এ তো চটজলদি এদিক থেকে ওদিকে চলে গেলে কি করে হবে।
এরপর হচ্ছে ভাবচলিত। ভাবচলিত কুণ্ডলী হচ্ছে আমাদের লগ্নের যে ডিগ্রি সেই সাপেক্ষে কোন গ্রহ কোন ভাবে রয়েছে সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা বা ব্যবস্থা। তো এইটা লগ্নের যে স্প্যান, লগ্নের যে বিস্তার, সেটাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন রকম ধরা হয়। যেমন ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন সিস্টেমে সমান সমান ধরা হয়। তো সেই রকম কোনো একটা ভাব বিস্তার পদ্ধতিতে এই ভাবকে গ্রহগুলোকে বসিয়ে যে ভাবচক্র পাওয়া যায় তার নাম হচ্ছে ভাবচলিত কুণ্ডলী। আর আজকে তো আমরা নতুন চার্টের মধ্যে যাব না। এরপরে কেমদ্রুম যোগটা একটু চট করে বলে দিই। কেমদ্রুম যোগ মানে হচ্ছে চন্দ্রের দুই দিকে চন্দ্রের যে ডিগ্রি তার আগে 45 আর পরে 45, মানে আগে এক রাশি আর পরে এক রাশি যদি গ্রহ না থাকে তাহলে তাকে বলা হয় কেমদ্রুম যোগ। মানে আমি চন্দ্রের বলছিলাম স্যার, ঘর, সেটা জানি স্যার। পরের ঘর আর আগের ঘর যদি গ্রহমুক্ত থাকে তাহলে তাকে বলা হয় কেমদ্রুম যোগ। বলুন। বললাম স্যার, দৃষ্টি বিনিময়ে কি কেমদ্রুম যোগ কেটে যায়? ধরুন না, না, মিথুন লগ্ন, করে লগ্নে না। বৃহস্পতি আছে, হয় না? এবার এটাকে একটু ব্যাখ্যা করবো আমরা। ব্যাখ্যাটা কি? কেমদ্রুম যোগ কেন খারাপ? কেমদ্রুম যোগ খারাপ এই কারণে, চন্দ্র হচ্ছে গিয়ে কিছুটা নির্ভরশীল, একটু স্ত্রী সুলভ গ্রহ। এই নির্ভরশীলতা যদি চন্দ্রের আগে বা পরে কোনো গ্রহ থাকে তারা চন্দ্রকে গাইড করবার চেষ্টা করে। কিন্তু খেয়াল রাখতে হবে এরা যেন অবশ্যই শুভ গ্রহ বা বেনিফিশিয়াল বা পজিটিভ গ্রহ হয়। চন্দ্রের দ্বাদশে রাহু আছে, দ্বিতীয় মঙ্গল আছে, কেমদ্রুম যোগের থেকেও খারাপ। তাকে বলা হবে পাপ কর্তারি যোগ বা পাপ মধ্যগত চন্দ্র। পাপ কর্তারি যোগ বা পাপ মধ্যগত চন্দ্র। তাহলে চন্দ্রের দুটো পাশ, সেই ক্ষেত্রে শুভ গ্রহ থাকা অবশ্যই শুভ। চন্দ্র যদি একা একা থাকে তাহলে সেটাকে কেমদ্রুম যোগ অবশ্যই বলবো, কিন্তু সেটাও বেটার। লোকটার কিছু কনস্ট্রাকটিভ ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে। এই কেমদ্রুম যোগে চন্দ্র যদি শুভ গ্রহ দৃষ্ট হয়, ভালো করে শুনুন, এই কেমদ্রুম যোগ অর্থাৎ চন্দ্রের দুপাশে কোনো গ্রহ নেই, তার উপরে একটা শুভ গ্রহের দৃষ্টি পড়েছে, তাহলে এই ক্ষেত্রে এই মানুষটা ইন্ডিভিজুয়াল ডিসিশন নিতে পারবে এবং সেই ডিসিশন কনস্ট্রাকটিভ হবে। এবার বোঝা গেল কিভাবে দৃষ্টিতে কেমদ্রুম যোগের প্রভাব কমে। খুব ভালো বোঝা গেল স্যার, সুন্দর। বেশ, এটাকে বুঝতে হবে। বলবান চন্দ্র যদি একা থাকে কিছু সমস্যা নেই, হোক না কেমদ্রুম যোগ, সে এমনিতেই পাওয়ারফুল। সেই চন্দ্রের কারোর উপর নির্ভরশীলতার দরকার নেই। বৃষ রাশিতে চন্দ্র বসে রয়েছে একদম কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে, বা বৃষ রাশিতেই চন্দ্র বসে রয়েছে রোহিণী নক্ষত্রে বসে আছে, বলবান, ভীষণ বলবান চন্দ্র। তো এই চন্দ্র কেমদ্রুম যোগে আছে, কোনো অসুবিধা নেই। এরকম যোগে শিল্পী, বিখ্যাত শিল্পী এগুলো হতে দেখতে পাওয়া যাবে এবং কোন রকম চাপ ছাড়া নির্দ্বিধায় এই মানুষটা জীবনে উন্নতি করতে পারবে। স্যার, একটা কোশ্চেন করব। হ্যাঁ, স্যার, যদি চন্দ্রের এক পাশে অশুভ গ্রহ থাকে, আরেক পাশে শুভ গ্রহ থাকে, তাহলে পরে সেটা কি হবে? মানে চন্দ্র রয়েছে মেষ রাশিতে, মঙ্গলের সঙ্গেই রয়েছে, এক পাশে দ্বাদশে রয়েছে শনি এবং কেতু, আর চন্দ্রের দ্বিতীয় রয়েছে বুধ এবং শুক্র। সেক্ষেত্রে চন্দ্র কি ফল দেবে? আচ্ছা, এটা কি ওই 94 95 এরকম সময়কার চার্ট? হ্যাঁ স্যার, বেশ, 95 এর। হ্যাঁ। তাহলে এইরকম ক্ষেত্রে চন্দ্র মঙ্গল যুক্ত হয়ে মেষ রাশিতে রয়েছে, আর কেমদ্রুম যোগের গল্পই নেই। জাতক জেদি হবে। আর যদি দ্বাদশে পাপ গ্রহ থাকে তাহলে তার মধ্যে হচ্ছে কি কিছু নেগেটিভিটি আসবে। নেগেটিভিটিটা মূলত ব্যয় করব, বিলাসিতাতে খরচা করব, নিজেকে ভালো রাখবো, স্বার্থপরতা, এইগুলো আসবে। আর যদি দ্বিতীয় শুভ গ্রহ থাকে
তাহলে সেটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। মেটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করে কমবে, কমে একটু ভাববাদী চিন্তা ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আপনারা গ্রহদের কারকতা খুব ভালো করে পড়বেন, তাহলেই আপনারা দেখবেন ব্যাপারগুলো পরিষ্কার হয়ে গেছে। ওকে। তাহলে আজকে আমাদের মোটামুটি এই পর্যন্তই পড়াশুনো। স্যার একটা কথা আছে, নভেম্বরে কবে যাব স্যার আমরা নভেম্বরে কোথায় কলকাতাতে? যেন যাবেন? কলকাতাতে আপনি আপনার ওখানে যাওয়ার কথা, ওই আপনার সার্টিফিকেট দেবেন প্লাস একটা হবে আচ্ছা আমাদের। আচ্ছা, সে এখনো ডেট টেট তো ঠিকঠাক হয়নি। ডেট ঠিকঠাক করে নেবো। আপনারা একটু আহ নানা আমরা রকম দূরে থাকি তো। সমস্যায় জড়িয়ে থাকি, বুঝলেন তো, মানে হুম। জটিল একবার জটিল। সামনাসামনি দেখা হওয়া খুব দরকার ছিল আর কি। ঠিক আছে, নভেম্বরে আসবেন, যেদিন আসবেন তারা দুদিন আগে একটু ফোন করে নেবেন, দেখা হবে, অসুবিধা নেই। তাহলে শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন। ও, ভালো কথা, সেটা হচ্ছে গিয়ে আমরা এই এটা দেব, পোস্ট করব যে ওই উম, একটু সাহায্যের ব্যাপার, আমরা একটা ওয়ার্কশপ করব, তো সেটার ব্যাপারে ওটা একটু শেয়ার টেয়ার করে লোকজন যাতে বাড়ে তার একটু চেষ্টা করবেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, অনেকের দেখছি আমি ব্যাংকে টাকা দিচ্ছেন কিন্তু ব্যাংক অফ মহারাষ্ট্রতে, তো ব্যাংক অফ মহারাষ্ট্রের ওই অ্যাকাউন্টটা আর অপারেশনে নেই। তো আপনারা একটু ইয়ে করে নেবেন, ঋষিবান্ড যে অ্যাকাউন্টটা করা হয়েছে স্টেট ব্যাংকে সেটাতে দেবেন, বা আমাকে পার্সোনালি পাঠিয়ে দেবেন, বা একটু জিজ্ঞেস করলেই বলে দেবো। এটা গেল 2 নম্বর। এই মাসেও 3-4 জন দিয়েছেন ওখানে টাকা, পরে কোনো সময় হয়তো এই টাকা পাবো, কিন্তু কবে পাবো তার ঠিক নেই। আর 3 নম্বর হচ্ছে, সফটওয়্যারের জন্য কয়েকজন খোঁজ করছিলেন। আপনারা সফটওয়্যার, জেমস্টোন, রেমিডি সবকিছুর জন্য হেমন্ত পান্ডার সাথে যোগাযোগ করে নেবেন। ঋষিবাণীর এই সেকশনটা হেমন্ত পান্ডা দেখে, দেখবেন আপনাদের গ্রুপে মাঝে মাঝেই পোস্ট করে। তো রুদ্রাক্ষ হতে পারে, বা ব্রেসলেট, বা স্টোন, বা যাই হোক না কেন, কবচ টবচ যা লাগবে আপনাদের যদি লাগে, সেই ক্ষেত্রে আপনারা হেমন্ত পান্ডার সাথে কমিউনিকেট করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। শুভরাত্রি সবাইকে, খুব ভালো করে কাটান দিনগুলো, দেখা হবে তাড়াতাড়ি। টাটা, গুড নাইট স্যার। গুড নাইট।